আসসালামু আলাইকুম। যারা সামনের দিনে আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 19 টেস্ট 2 এর প্যাসেজ 1টা সলভ করব। শুরুতে যদি আমরা হেডিংসটার দিকে খেয়াল করি, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনের শিল্প বিপ্লব নিয়ে প্যাসেজটা জুড়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি কোশ্চেনগুলোর দিকে তাকাই, কোশ্চেনটা শুরু হয়েছে ফিল ইন দ্য গ্যাপস এর মাধ্যমে। 1 থেকে 7 পর্যন্ত 7টা ফিল ইন দ্য গ্যাপস আছে। চলেন আমরা এগুলা পূরণ করার চেষ্টা করি। প্রথমেই দেখেন স্টিম পাওয়ার শিরোনাম দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে যেখানে স্টিম পাওয়ার নিয়ে আলোচনা করা হবে সেখানে এই অ্যান্সারগুলা থাকার কথা। সো 1 নম্বর fill in the gaps আমরা পড়ি, in Watt and Boulton's steam engine the movement of the dash was linked to a gear system, অর্থাৎ ওয়াট এবং বোল্টনের স্টিম ইঞ্জিনে the movement of the dash কোনো একটা কিছুর মুভমেন্ট was linked to a gear system, গিয়ার সিস্টেমের সাথে যুক্ত করা ছিল। এই গ্যাপের মধ্যে যেই জিনিসটার মুভমেন্ট গিয়ার সিস্টেমের সাথে যুক্ত করা ছিল সেই জিনিসটা বসবে। সো এটা খুঁজে পাওয়ার জন্য আমরা ওয়াট এবং বোল্টন কোথায় একত্রে কাজ করেছে সেটা খেয়াল করতে পারি এবং কোথায় গিয়ার সিস্টেমের কথা বলা আছে সেটা খেয়াল করতে পারি। এগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। সো প্যাসেজে যদি আমরা চলে যাই, দেখি আমরা প্রথম থেকে আমরা অবশ্যই পড়ে আসব। দ্বিতীয় প্যাসেজে হচ্ছে স্টিম ইঞ্জিন সম্পর্কে, এই যে এখানে প্রথম স্টিম ইঞ্জিনের কথা উল্লেখ করা হয়েছে। সো স্টিম ইঞ্জিন এই প্যারায় আলোচনা করা হয়েছে এবং আমরা যদি একটু পড়ে আসি লাস্টের দিক দিয়ে খেয়াল করব, ওয়াট লেটার ওয়ার্কড উইথ ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথু বোল্টন, অর্থাৎ ওয়াট কি করছে, ম্যাথু বোল্টনের সাথে একত্রে কাজ করছে। যেটা আমার ফিল ইন দ্য গ্যাপসের শুরুতেই বলা ছিল যে ওয়াট এবং বোল্টন একত্রে কাজ করেছে যেই জিনিসটা নিয়ে। সো আমি পেয়ে গেলাম এই লাইনে তারা একত্রে কাজ করতেছে। কি করতেছে তারা টু ইনভেন্ট এ নিউ স্টিম ইঞ্জিন, একটা স্টিম ইঞ্জিন উদ্ভাবনে কাজ করতেছে, ড্রিভেন বাই বথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোক অফ দ্য পিস্টন, যে ইঞ্জিনটা কিনা একবার ফরওয়ার্ড মোশনে এবং একবার ব্যাকওয়ার্ড মোশনে পিস্টনের মুভমেন্ট হবে কিভাবে, একবার ফরওয়ার্ড বা সামনের দিকে যাবে একবার এবং পরের বার পিছনের দিকে আসবে। এভাবে সামনে আসা এবং যাওয়ার মাধ্যমে পিস্টনটা হচ্ছে গিয়ে মুভমেন্ট করতেছে। হোয়াইল দ্য গিয়ার মেকানিজম ইট ওয়াজ কানেক্টেড, এখানে এই ইটটা পিস্টনের প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ দ্য গিয়ার মেকানিজম ইট ওয়াজ কানেক্টেড, অর্থাৎ পিস্টনটা কানেক্টেড ছিল কিসের সাথে, গিয়ার মেকানিজমের সাথে, টু প্রডিউস রোটারি মোশন, ঘূর্ণন গতি তৈরি করার জন্য। অর্থাৎ এখানে গিয়ার মেকানিজমের সাথে পিস্টনটা কানেক্ট করা ছিল রোটারি মোশন বা ঘূর্ণন মোশন তৈরি করার জন্য। সুতরাং আমার এখানে যদি আমি এখন এটা সলিউশন হিসেবে কি বসবে, অবশ্যই এখানে বসবে পিস্টন, যেটা কিনা লিঙ্কড টু এ গিয়ার সিস্টেম, গিয়ার সিস্টেমের সাথে যুক্ত করা ছিল। সো এখানে আমাদের এটা সলিউশন হচ্ছে পিস্টন। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে চলে আসি। এ গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিন, অর্থাৎ স্টিম ইঞ্জিনকে পাওয়ার দেওয়ার জন্য কোনো একটা কিছুর সাপ্লাই প্রচুর পরিমাণে প্রয়োজন হতো। যেই জিনিসটা সাপ্লাই প্রয়োজন হতো সেই জিনিসটাই এখানে এই গ্যাপের মধ্যে বসবে। সো এটা খুঁজে বার করার জন্য আমরা কিওয়ার্ড হিসেবে আমরা স্টিম ইঞ্জিন শব্দটাকে নিতে পারি এবং গ্রেটার সাপ্লাই, রিকোয়ার্ড এই ওয়ার্ডগুলোকে আমরা প্যাসেজের মধ্যে হয়তো বা সরাসরি অথবা সিনোনিম আকারে কোথাও দেওয়া আছে নাকি সেটা খুঁজে বার করার চেষ্টা করি। আচ্ছা, 3 নম্বর প্যারাগ্রাফটা শুরুতেই আমাদের বলা হয়েছে দ্য ডিমান্ড ফর কোল, অর্থাৎ কোলের চাহিদা, হুইচ ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স, যেটা কিনা ছিল তুলনামূলক সস্তা একটা এনার্জি, গ্রিউ র্যাপিডলি, অর্থাৎ খুব দ্রুত বেড়ে গিয়েছিল ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের সময়। কেন বেড়ে গিয়েছিল, অ্যাজ ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ, যেহেতু এটা শুধুমাত্র ফ্যাক্টরি রান করতেই প্রয়োজন হতো না, বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন, স্টিম পাওয়ার যে ট্রান্সপোর্টেশন বা ভেহিক্যালগুলো ছিল সেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য বা সেগুলা জ্বালানি হিসেবেও কি হইতো, কোলের প্রচুর ব্যবহার হইতো। সো এই দুইটা কারণে ফ্যাক্টরি রান করার জন্য এবং ট্রান্সপোর্টেশনের জন্য প্রচুর পরিমাণে কোলের প্রয়োজন হতো। এখন যদি আমরা এই যে কিওয়ার্ডগুলো খুঁজতেছিলাম, এখানে স্টিম ইঞ্জিনের কথা বলা আছে, এখানে দেখেন স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন এই শব্দটা বলা আছে, যেটা কিনা এখানে স্টিম ইঞ্জিনের সমার্থক হিসেবে তারা ব্যবহার করেছে। এখানে দেখেন রিকোয়ার্ড বলা আছে, এখানে বলা আছে গ্রিউ, রিকোয়ার্ডের পরিবর্তে এখানে ডিমান্ড কথা বলা আছে, তাই না?
ওখানে ছিল রিকোয়ার্ড, এখানে কি বলা হচ্ছে ডিমান্ড, চাহিদা বেড়ে গিয়েছে। আবার এখানে যদি গ্রেটার সাপ্লাইয়ের কথা চিন্তা করি, এখানে ওরা এটাকে বলছে গ্রিউ র্যাপিডলি। ঠিক আছে, অর্থাৎ ওখানকার কিওয়ার্ডগুলো সবগুলাই কি এখানে উপস্থিত আছে, কিন্তু কিছুটা ভিন্ন রূপে উপস্থিত আছে। এবং আমরা যেটা খুঁজতেছিলাম যে স্টিম ইঞ্জিনে বা এখানে যেটা দেখতেছিলাম আমরা, স্টিম ইঞ্জিনে কোন জিনিসটার সাপ্লাই অনেক বেশি লাগতো। সো এটা ক্লিয়ার যে স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনের ডিমান্ড ফর কোল অনেক হাই ছিল, অর্থাৎ কোলের চাহিদা প্রচুর ছিল। সো এই গ্যাপটার মধ্যে আমাদের কি বসবে? অবশ্যই এই গ্যাপটার মধ্যে আমাদের কোল বসবে, COAL। আচ্ছা, 3 নম্বরে চলে আসি। বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের পূর্বে স্পিনার্স অ্যান্ড ওয়েভার্স ওয়ার্ক অ্যাট হোম। স্পিনার অর্থাৎ যারা সুতা তৈরি করতো, অ্যান্ড ওয়েভার্স অর্থাৎ যারা কাপড় বুনতো, ওয়ার্ক অ্যাট হোম ঘরে কাজ করতো, অ্যান্ড ইন ড্যাশ এবং অন্য কোনো একটা জায়গায় কাজ করতো, তাই না? ঘরে এবং অন্য আরেকটা জায়গায় কাজ করতো, অন্য যেখানে কাজ করতো সেটাই আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে। সো এখানে যদি আমরা কিওয়ার্ড হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শব্দটাকে ব্যবহার করতে পারি, স্পিনার, ওয়েভার, এই ওয়ার্ডগুলা যেই সেন্টেন্সে থাকবে সেখানেই আমার এই অ্যান্সারটা থাকা উচিত। সো আমি যদি প্যাসেজে চলে যাই, এই প্যারাগ্রাফটার দিকে খেয়াল করি। ব্রিটেন হ্যাড প্রডিউস টেক্সটাইলস লাইক উল, লিনেন অ্যান্ড কটন ফর hundreds of years, but prior to the industrial revolution, এই যে আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শব্দটা, the British textile business was a true cottage industry। অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের যে টেক্সটাইল বিজনেস সেটা ছিল কি একটা কটন ইন্ডাস্ট্রি, অর্থাৎ কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ অনেকটা আমরা যেটা বলি কুটির শিল্প সেরকম ছিল। উইথ দ্য ওয়ার্ক পারফর্মড ইন স্মল ওয়ার্কশপ, অর্থাৎ কাজ করা হয়তো কোথায়? স্মল ওয়ার্কশপে, এবং অর ইভেন হোমস, এমনকি ঘরে পর্যন্ত। বাই ইন্ডিভিজুয়াল স্পিনার্স, এই যে ওখানে কিওয়ার্ড হিসেবে স্পিনার, ওয়েভার আমরা আগে সিলেক্ট করে রাখছিলাম, এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সেও আছে। সুতরাং আমরা দেখতেছি যে কাজটা কোথায় করতো কর্মীরা? আইদার তারা হচ্ছে হোমসে অর্থাৎ ঘরে কাজ করতো, অথবা স্মল ওয়ার্কশপ বা ছোট ছোট ওয়ার্কশপের মধ্যে কাজগুলা করা হতো। এখানে আমাদের অ্যাট হোম এটা অপশন এখানে অলরেডি সেন্টেন্সটার মধ্যে আছে, সুতরাং এখানে আমাদের যে আরেকটা অপশন আছে সেটা কি হবে? স্মল ওয়ার্কশপ, সেটা এখানে হবে। কিন্তু আমরা যদি উপরে খেয়াল করি, আমাকে বলা হয়েছে শুধু ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ আমি আইদার স্মল অথবা ওয়ার্কশপ যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেহেতু স্মল ব্যবহার করলে এই সেন্টেন্সটার কোনো অর্থই হয় না, সুতরাং আমরা অবশ্যই এখানে ওয়ার্কশপ ব্যবহার করব। তো 3 নম্বরের অ্যান্সার হবে ওয়ার্কশপ, WORKSHOP। সরি, এখানে একটা এস আছে, ওয়ার্কশপ হওয়া উচিত যেহেতু প্যাসেজে এস সহ উল্লেখ করা আছে। 4 নম্বর গ্যাপটায় বলা হয়েছে নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড, অর্থাৎ কোনো একটা জিনিসের খুব বেশি প্রয়োজনীয়তা ছিল না টু প্রডিউস ক্লথ, কাপড় তৈরির জন্য। ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড, যখন কিনা স্পিনিং জেনি এবং পাওয়ার লুম নামে দুইটা মেশিন উদ্ভাবন করা হয়েছিল। সো এখানে আমরা কিওয়ার্ড হিসেবে কি ব্যবহার করতে পারি? স্পিনিং জেনি এবং পাওয়ার লুম, এগুলাকে আমরা খুঁজে বার করব, এবং নিডেড এই শব্দটাও আমরা খেয়াল করতে পারি। আচ্ছা, আমরা প্যাসেজে যদি পরের লাইনটা পড়ি, starting in the mid 1700s innovations like the spinning jenny, এই যে স্পিনিং জেনি, and the power loom, এই যে এখানে পাওয়ার লুমের কথাটাও আছে, made weaving cloth and spinning yarn and thread much easier। অর্থাৎ 1700 সালের মাঝামাঝি সময় কি হলো? স্পিনিং জেনি এবং পাওয়ার লুম নামক মেশিন উদ্ভাবনের কারণে স্পিনিং ইয়ার্ন অ্যান্ড থ্রেড খুব সহজ হয়ে গেল, এই দুইটা কাজ করা খুব সহজ হয়ে গিয়েছিল। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু এই সেন্টেন্সটায় উল্লেখ নাই যে আমার কোন জিনিসটা প্রয়োজন খুব কম ছিল। সো আমরা পরের লাইনটা পড়ি, উইথ দিস মেশিনস রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড। এখানে বলা আছে এই মেশিনগুলোর মাধ্যমে কি হইলো? রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড, অর্থাৎ ওই যে ওখানে নিডেড ছিল, এখানে এটাকে কি করা হয়েছে? রিকোয়ার্ড দিয়ে রিপ্লেস করা হয়েছে। সো কোন জিনিসটার প্রয়োজনীয়তা খুব কম ছিল? লেবারের প্রয়োজনীয়তা বা কায়িক শ্রমের প্রয়োজনীয়তা খুব কমে গিয়েছিল স্পিনিং জেনি এবং পাওয়ার লুম উদ্ভাবনের কারণে। সো আমাদের এখানে কি হবে? নট অ্যাজ মাচ লেবার ওয়াজ রিকোয়ার্ড। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে এল, এখানে যেভাবে আছে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি। এখানে বানানটা আছে LABOUR, LABOUR,
যদি অন্য কোনো একই ওয়ার্ডের অনেক সময় দুই রকমের স্পেলিং থাকে, যদি যেমন এখানে লেবরের আরেকটা স্পেলিং হচ্ছে LABOR, সো আপনারা যেটাই দিবেন সঠিক হবে। তবে আমি বলবো যে প্যাসেজে যেটা আছে সেটা দেওয়াই ভালো, কারণ অনেক সময় যদি ভুল হয়ে যায় বানান স্পেলিংটা আপনি যদি রিস্ক নিয়ে ভুল করেন তাহলে কিন্তু নাম্বারটা অবশ্যই কাটা যাবে। 5 নম্বরে বলা হয়েছে স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক, অর্থাৎ আয়রন ওরকে কোকের সাথে স্মেল্ট করা মানে গলানো। তো আয়রন ওরকে কোকের সাথে গলানোর সময় রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল, এরকম ম্যাটেরিয়াল তৈরি হয় দ্যাট ওয়াজ বেটার ড্যাশ, যেটার কোনো একটা জিনিস কি ছিল, বেটার ছিল। যেই জিনিসটা বেটার ছিল সেটাই কি আমাদের এই গ্যাপে বসবে। এখানে আমরা কিওয়ার্ড হিসেবে আমরা কি নিতে পারি, স্মেল্টিং শব্দটা নিতে পারি, আয়রন ওর, কোক এগুলোর কথা এবং বেটার এই যে ওয়ার্ডগুলোকে আমরা খেয়াল করতে পারি। সো প্যাসেজের শুরুর লাইনটাই যদি আমরা পড়ি, The British iron industry also underwent major changes as it dropped new innovations. Chief among the new technique was the smelting. এই যেখানে smelting of iron ore with coke, অর্থাৎ যে নতুন পদ্ধতিগুলোর কারণে iron industry underwent major changes as it adopted new innovations. আচ্ছা, তাহলে ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি অনেকগুলো মেজর চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মধ্যে অন্যতম প্রধান একটা চেঞ্জ ছিল স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক, কোকের সাথে আয়রনকে গলানো। ইনস্টেড অফ দ্য ট্রেডিশনাল চারকোলের বদলে, অর্থাৎ আগে আয়রনকে চারকোলের সাথে গলানো হইতো, এখন হচ্ছে আয়রনকে চারকোলের বদলে কোকের সাথে গলানো হচ্ছে। এই পরিবর্তনটার কারণে কি ফলাফল হইল, দিস মেথড ওয়াজ চিপার, এটা ছিল তুলনামূলক অনেক সস্তা, এবং প্রডিউস মেটালস দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি, এবং যে মেটালগুলো আমাদের এখান থেকে আমরা পাইতাম সেগুলো কি ছিল, অনেক হায়ার কোয়ালিটির ছিল, তাই না? সো যে মেটালটা আমরা পাচ্ছি তাদের কোয়ালিটি সম্পর্কে এখানে কি বলা হয়েছে, তারা হায়ার কোয়ালিটির ছিল। সো এখানে আমাদের কি হবে, স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার কোয়ালিটি। সো এখানে বেটারটা দেওয়া আছে, আমাদের এখানে গ্যাপের মধ্যে শুধু কোয়ালিটি বসবে, QUALITY। 6 নম্বরে বলা হয়েছে ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ, অর্থাৎ আয়রনের ডিমান্ড বেড়ে গিয়েছিল অন্য কোনো একটা জিনিসের গ্রোথের পাশাপাশি। দেখি আমরা কোন জিনিসের গ্রোথের পাশাপাশি আয়রনের ডিমান্ড বা আয়রনের উৎপাদন বেড়ে গিয়েছিল, আয়রনের চাহিদা বেড়ে গিয়েছিল। সো এখানে আমরা কিওয়ার্ড হিসেবে আমরা ডিমান্ড ব্যবহার করতে পারি, গ্রোথ ব্যবহার করতে পারি, ইনক্রিজ ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডগুলো আমরা কোথায় পাই, আমরা যে আগের যে লাইনটায় ছিলাম, দিস মেথড ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউসড মেটালস দ্যাট ওয়ার অফ আ হায়ার কোয়ালিটি, তাহলে এই পদ্ধতিটা ছিল সস্তা এবং যে মেটাল উৎপাদন হতো সেটা ছিল তুলনামূলক অনেক হাই কোয়ালিটির। এনাবলিং ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন টু এক্সপান্ড, অর্থাৎ ব্রিটেনের আয়রন শিল্পকে এটা এক্সপান্ড করতে সাহায্য করেছিল। আচ্ছা, ইন রেসপন্স টু ডিমান্ড ক্রিয়েটেড বাই দ্য নেপোলিয়নিক ওয়ার, সেই সময় কি হচ্ছিল, নেপোলিয়নিক ওয়ার হচ্ছিল, অ্যান্ড দ্য এক্সপানশন অফ দ্য রেলওয়ে ফ্রম দ্য 1830s, এবং ওই একই সময় কি হচ্ছিল, রেলওয়ের এক্সপানশন হচ্ছিল। অর্থাৎ এই একই সময় রেলওয়ের এক্সপানশন হচ্ছে এবং ওই একই সময় কি হচ্ছে, প্রোডাকশন এক্সপান্ড করতেছে, স্টিলের প্রোডাকশন ওই সময় এক্সপান্ড করতেছে, যেই মুহূর্তে কিনা রেলওয়েরও কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে। অর্থাৎ রেলওয়ের এক্সপানশনের পাশাপাশি কি হচ্ছিল, ব্রিটেনের আয়রনের উৎপাদনও বেড়ে যাচ্ছিল। সো এই দুইটা জিনিস এট এ টাইমে হচ্ছিল, একটার সাথে আরেকটা হচ্ছিল। সো ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য রেলওয়েজ। সো এখানে আমাদের গ্যাপে অবশ্যই কি হবে, রেলওয়ে শব্দটা বসবে, RAILWAY, রেলওয়ে। আমাদের এখানে এটা কি ছিল, রেলওয়েজ ছিল, আমরা রিক্স না নিয়ে রেলওয়েজ লিখে রাখি। সো এই হচ্ছে আমাদের 6 আনসার। 7 নম্বরে আরবানাইজেশনের যে টপিক বা প্যারাগ্রাফ, সেখানে এই কোশ্চেনটা আছে, দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি, ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট ড্যাশ, অর্থাৎ নতুন যে শহরগুলো তৈরি হচ্ছিল সেগুলো ছিল ডার্টি, ক্রাউডেড ছিল, ক্রাউডেড ছিল এবং ল্যাকড সাফিসিয়েন্ট ড্যাশ, এবং কোনো একটা জিনিসের ঘাটতি ছিল। সো আমরা দেখব কোন জিনিসের ঘাটতিটা নতুন সিটির মধ্যে ছিল। সো আমরা এই ওয়ার্ডগুলোকে যদি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি তাহলে এইখানে যদি আমরা লাস্টের দিকে খেয়াল করি, দিস আর র্যাপিড আরবানাইজেশন brought significant challenges as overcrowded, ওখানে ক্রাউডেড ছিল, cities suffered from pollution, ওই যে ওখানে ডার্টি ছিল,
অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন, অর্থাৎ কোন জিনিসটা অপর্যাপ্ত ছিল, স্যানিটেশনটা। ইনঅ্যাডিকুয়েট অর্থ অপর্যাপ্ত, স্যানিটেশন অপর্যাপ্ত ছিল। আমার এখানেও কি ল্যাক সাফিসিয়েন্ট, তাহলে কি হবে, স্যানিটেশন হবে, স্যানিটেশনের ল্যাকিং ছিল। সো আমার এই গ্যাপের মধ্যে অবশ্যই কি হবে, স্যানিটেশন হবে, SANITATION, স্যানিটেশন। কোয়েশ্চেন নং 8 থেকে 13, ট্রু ফলস নট গিভেন। চলেন 8 নাম্বারটা সলিউশন করি। ব্রিটেনস ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি। অর্থাৎ ব্রিটেনের ক্যানেল নেটওয়ার্ক কি করেছিল, খুব দ্রুত বেড়ে গিয়েছিল, সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যাতে করে বেশি পরিমাণে পণ্য সারা দেশ জুড়ে ট্রান্সপোর্ট করা যায়। আচ্ছা, এটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব, ক্যানেল শব্দটাকে ইউজ করতে পারি। প্যাসেজের কোথায় ক্যানেলের ব্যাপারে কথা বলা আছে এবং সেটা কি দ্রুত বেড়ে গিয়েছিল নাকি স্লোলি বেড়ে গিয়েছিল কিংবা কমে গিয়েছিল, সেই ওয়ার্ডগুলো খেয়াল করে আমরা ডিসিশন নিব যেটা কি ট্রু ফলস নাকি নট গিভেন হবে। আচ্ছা, 3 নম্বর প্যাসেজটা, 3 নম্বর প্যারাগ্রাফটা আমরা খেয়াল করলে লাস্টের লাইনে ক্যানেল সম্পর্কে বলা আছে। 3 নম্বর, ইন অ্যাডিশন স্টিম পাওয়ার্ড বোটস অ্যান্ড শিপস ওয়ার ওয়াইডলি ইউজড টু ক্যারি গুডস অ্যালং ব্রিটেনস ক্যানেল। অর্থাৎ এই লাইনটার মধ্যেই কেবল ক্যানেলের কথা বলা আছে। সো এই লাইনে কি বলা আছে একটু খেয়াল করি। স্টিম পাওয়ার বোটস অ্যান্ড শিপস ওয়ার ওয়াইডলি ইউজড টু ক্যারি গুডস অ্যালং ব্রিটেনস ক্যানেল। অর্থাৎ স্টিম পাওয়ার বোট এবং শিপ প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো পণ্য পরিবহন করার জন্য ব্রিটেনের ক্যানেলগুলোতে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রস দ্য আটলান্টিক, এমনকি আটলান্টিক মহাসাগরও। অর্থাৎ ক্যানেল এবং আটলান্টিক মহাসাগর জুড়ে প্রচুর পরিমাণে শিপ এবং বোট চলাচল করত পণ্য পরিবহনের জন্য। কিন্তু এখানে যদি আমরা ডিসিশন নিতে চাই যে ক্যানেলের সংখ্যা কি বেড়ে গিয়েছিল নাকি কমে গিয়েছিল নাকি স্ট্যাবল ছিল, এই বিষয়ে কোনো ডাটাই কিন্তু এই লাইনে দেওয়া নাই। সুতরাং আমরা কোনোভাবেই ডিসিশন নিতে পারতেছি না যে এই সেন্টেন্সের যে সাবজেক্টটা ব্রিটেনস ক্যানেল, সেই সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয়েছে যে গ্রিউ র্যাপিডলি, সেটা কি বেড়েছে না কমেছে নাকি স্টেবল ছিল। যেহেতু আমরা ডিসিশনটা নিতে পারতেছি না, সুতরাং অবশ্যই আমাদের এখানে অ্যান্সার কি হবে, নট গিভেন হবে। 9 নাম্বারটা খেয়াল করি, কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি রোজ when the technique of smelting iron ore with coke was introduced. আচ্ছা, অর্থাৎ আয়রন ইন্ডাস্ট্রিতে আয়রন উৎপাদনের খরচ বেড়ে গিয়েছিল যখন কিনা আয়রন ওর বা আয়রনের আকরিককে কোকের সাথে গলানো হতো। আচ্ছা, সো এটা খোঁজার জন্য আমরা কি করব, অবশ্যই এখানেও কি করব, আমরা স্মেল্টিং আয়রন, কোক, এই জিনিসগুলা কে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে এটা খোঁজার যদি চেষ্টা করি, তাহলে আমরা 5 নাম্বার প্যারাগ্রাফের শুরুর দিকে পড়তে থাকি। দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি অলসো আন্ডারওয়েন্ট মেজর চেঞ্জেস অ্যাজ ইট অ্যাডপ্টেড নিউ ইনোভেশনস। চিফ অ্যামং দ্য নিউ টেকনিক ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক ইনস্টেড অফ ট্রেডিশনাল চারকোল। অলরেডি আমরা এগুলো পড়ে একটা এমসিকিউটাকে সলভ করেছিলাম। দিস মেথড ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউসড মেটাল দ্যাট ওয়ার অফ আ হায়ার কোয়ালিটি। অর্থাৎ এই পদ্ধতিটা আয়রন ওর এবং কোককে একসাথে উত্তপ্ত করা, এই পদ্ধতিটা কি ছিল, চিপার ছিল, সস্তা ছিল, তুলনামূলক সস্তা ছিল। আর এখানে বলা আছে কি যে কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি রোজ, অর্থাৎ আয়রনের উৎপাদন খরচ বেড়ে গিয়েছিল। কিন্তু এখানে বলা হয়েছে যে এই পদ্ধতিটা ব্যবহার করার কারণে আয়রনের খরচ কি হয়ে গেছিল, সস্তা হয়ে গেছিল, আয়রনের উৎপাদন সস্তা হয়ে গেছিল। সুতরাং অবশ্যই আমাদের এই দুইটা ওয়ার্ড রোজ এবং এখানকার চিপ হচ্ছে একজন আরেকজনের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, অর্থাৎ এটার অ্যান্সারটা কি হবে, ফলস হবে। যেহেতু আমি দেখতেছি কি যে এটার রোজের ঠিক অপোজিট টাইপের মিনিং ওখানে আছে। সো 9 এর অ্যান্সার হচ্ছে ফলস। 10 নম্বরে বলা হয়েছে স্যামুয়েল মোরস কমিউনিকেশন সিস্টেম ওয়াজ মোর রিলায়েবল দেন দ্যাট ডেভেলপড বাই উইলিয়াম কোক অ্যান্ড চার্লস হুইটস্টন। অর্থাৎ মোরের কমিউনিকেশন সিস্টেমটা কোক এবং হুইটস্টনের কমিউনিকেশনের সিস্টেমের চেয়ে বেশি বিশ্বস্ত ছিল। আচ্ছা, এটা খোঁজার জন্য আমরা কি করতে পারি, এখানে কোথায় কমিউনিকেশন সিস্টেমের কথা বলা আছে, মোরের কথা বলা আছে, কোক এবং হুইটস্টোনের কথা বলা আছে, এই ওয়ার্ডগুলোকে ফোকাস করে আমরা এটা খোঁজার চেষ্টা করি। 6 নম্বরে এই ব্যাপারে আলোচনা করা আছে। দ্বিতীয় সেন্টেন্সটা থেকে যদি আমরা পড়ি, ইন 1837 ব্রিটিশ ইনভেন্টর উইলিয়াম কোক
অ্যান্ড চার্লস হুইটস্টোন পেটেন্টেড দ্য ফার্স্ট কমার্শিয়াল টেলিগ্রাফি সিস্টেম। অর্থাৎ 1837 সালে কোক এবং চার্লস কি করলো, প্রথম টেলিগ্রাফি সিস্টেমকে প্যাটেন্ট করলো। প্যাটেন্ট করার অর্থ নতুন কিছু আবিষ্কার করার পর সেটাকে নিজের নামে ক্লেম করা বা নিজের নামে তার একটা দলিল তৈরি করা। ইন দ্য 1830s অ্যান্ড 1840s স্যামুয়েল মোর্স, কিছুদিন পরে কি হলো, আর 30 এবং 40-এর দিকে, 30 এবং 40-এর দশকে স্যামুয়েল মোর্স আরেকজন বিজ্ঞানী অ্যান্ড আদার ইনভেন্টরস ওয়ার্ক অন দেয়ার ওন ভার্সন ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ তারা কি করলো, ইউএসএতে এই বিজ্ঞানী এবং অন্য আরও কয়েকজন মিলে কি করলো, তাদের নিজেদের ভার্সন, এই টেলিগ্রাফি সিস্টেমের নিজেদের ভার্সন নিয়ে কাজ করলো। অর্থাৎ তারা যার যার মতো করে এই যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছিল। কুক অ্যান্ড হুইটস্টোন সিস্টেম ওয়াজ সন ইউজড ফর রেলওয়ে সিগন্যালিং ইন দ্য ইউকে। তাহলে কি হলো, কুক এবং হুইটস্টোনের যে সিস্টেমটা ছিল সেটা ব্রিটেনে রেলওয়ের সিগন্যালিংয়ে ব্যবহার হওয়া শুরু হয়েছে। অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমোটিভ ইট ইনক্রিজড, যেহেতু নতুন যে লোকোগুলো অর্থাৎ ট্রেনের ইঞ্জিনগুলো তৈরি হচ্ছিল সেগুলোর স্পিড অনেক বেশি ছিল। ইট ওয়াজ এসেনশিয়াল টু হ্যাভ আ ফাস্ট অ্যান্ড এফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কলিউশনস। অর্থাৎ এটা খুব প্রয়োজনীয় ছিল যে খুব দ্রুত গতির ইঞ্জিনগুলোকে একটা প্রোটেকশনের ব্যবস্থা করা কলিউশন থেকে, যেটা কিনা এই সিগন্যালের মাধ্যমে বা হচ্ছে টেলিগ্রাফি সিস্টেমের মাধ্যমে কি করা হচ্ছিল, এটার একটা সমাধান পাওয়া গিয়েছিল। সো এখানে যদি আমরা কোশ্চেনটা খেয়াল করি যে মোরের কমিউনিকেশন সিস্টেম কি কুক এবং হুইটস্টোনের কমিউনিকেশন সিস্টেমের চেয়ে বেশি বিশ্বস্ত ছিল কিনা। আচ্ছা, যদি বেশি বিশ্বস্ত হয়, বেশি রিলায়েবল হয়, তাহলে এটা আমার ট্রু হবে। আর যদি লেস রিলায়েবল হয় তাহলে ফলস হবে। আর যদি আমি এ ব্যাপারে কোনো ডিসিশন নিতে না পারি যে অর্থাৎ রিলায়েবল ছিল কি ছিল না, এ ব্যাপারে যদি কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে কি হবে, আমার অবশ্যই নট গিভেন হবে। সো এই পর্যন্ত যে আমরা পড়লাম, এখানে কোথাও আসলে কোথাও রিলায়েবল বেশি ছিল বা কম ছিল এই বিষয়ে কোনো কথা নেই। অর্থাৎ কোক এবং চার্লসের সাথে মোরের যে সিস্টেম, এটার কোথাও কোনো তুলনা করা হয়নি। তারা তাদের মতো কাজ করেছে, মোর্সের মতো কাজ করেছে। কোকেরটা হচ্ছে গিয়ে যে এখানে রেলওয়েতে ব্যবহার হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে কোকে এবং চার্লসের সিস্টেমটা কি মোর্সের চেয়ে বেশি বিশ্বস্ত ছিল কিংবা কম বিশ্বস্ত ছিল। সুতরাং এইটুকু পড়ে এই বিশ্বস্ততার ব্যাপারে কোনোভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে আমার এই অ্যান্সারটা কি হবে, অবশ্যই নট গিভেন হবে। রিলায়েবল কিংবা নট রিলায়েবল সেটা আমরা জানি না। 11 নম্বরটা খেয়াল করি, দ্য ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টরস অফ সোসাইটি। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে অর্থনৈতিক উপকারগুলো ছিল সেটা কি ছিল, লিমিটেড ছিল, নির্দিষ্ট কিছু শ্রেণীর মধ্যে কি ছিল, সীমাবদ্ধ ছিল। আচ্ছা, তো এটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করতে পারি, প্যাসেজের কোথায় ইকোনমিক বেনিফিট সম্পর্কে বলা আছে এবং হচ্ছে সেই ব্যাপারে আমরা যদি এখানে খুঁজি তাহলে 8 নম্বর প্যারাগ্রাফটার মধ্যে খেয়াল করি, অলদো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনক্রিজড দ্য কান্ট্রিজ ইকোনমিক আউটপুট। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আউটপুট সম্পর্কে এখানে বলা আছে, সেটা কি করেছিল, ইকোনমিক আউটপুটকে বাড়িয়ে দিয়েছিল। অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর দ্য মিডল অ্যান্ড আপার ক্লাসেস। মিডল ক্লাস এবং আপার ক্লাসের লাইফের কি হয়েছিল, অনেক বেশি ইমপ্রুভ হয়েছিল। মেনি পোর পিপল কন্টিনিউ টু স্ট্রাগল, কিন্তু যারা গরিব ছিল তারা কি করলো, স্ট্রাগল করতে থাকলো। অর্থাৎ সমাজের কিছু শ্রেণীর মধ্যে এটা উপকার করতেছিল, কিন্তু বাকি একটা শ্রেণীর মধ্যে কি হয় নাই, এটার কোনো উপকারটা পৌঁছায় নাই। সুতরাং এখানে যেটা দেওয়া আছে, দ্য ইকোনমিক বেনিফিট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টর অফ সোসাইটি। নির্দিষ্ট কোনো কিছু সেক্টরের মধ্যে কি ছিল, লিমিটেড ছিল। সেই সেক্টরগুলো কারা, যারা আপার ক্লাস এবং মিডল ক্লাস তারা। আর কাদের মধ্যে ছিল না, পোরদের মধ্যে বেনিফিট ছিল না। সুতরাং এটা প্যাসেজের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, অর্থাৎ এটার অ্যান্সারটা কি হবে, ট্রু হবে। 12 নম্বরে বলা হয়েছে, সাম স্কিল্ড ওয়েভার্স বিলিভড দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ টেক্সটাইল মেশিনস উড লিড টু জব লসেস। অর্থাৎ এই স্কিল ওয়েভাররা কি বিশ্বাস করতো, যে নতুন যে টেক্সটাইল মেশিনগুলা বাজারে আসতেছে বা চালু হচ্ছে সেগুলো কি করবে, তাদেরকে জব উড লিড টু জব লসেস, অর্থাৎ তারা চাকরি হারানোর ভয় করতেছিল একটা। আচ্ছা, তো এটা এই ব্যাপারে হচ্ছে গিয়ে যদি আমরা প্যাসেজের দিকে খেয়াল করি, পরের লাইনটার মধ্যে মোটামুটি কথাগুলো বলা আছে। এ গ্রুপ অফ ব্রিটিশ ওয়ার্কার্স হু বিকেম নোন অ্যাজ লুডিস ওয়ার ব্রিটিশ ওয়েভার্স অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স। অর্থাৎ লুডিস কারা ছিল, যারা ছিল ওয়েভার এবং কি ছিল, টেক্সটাইল ওয়ার্কার ছিল। তারা একটা গ্রুপ ছিল যেটা লুডিস নাম দেওয়া হয়েছে এখানে।
তারা কি করলো, হু অবজেক্টেড টু দ্য ইনক্রিজ ইউজ অফ মেকানাইজড লুম অ্যান্ড নিটিং ফ্রেমস, অর্থাৎ অবজেকশন দেওয়া বা অবজেক্ট শব্দটার অর্থ হচ্ছে আপত্তি করা বা বিরোধিতা করা। কিসের জন্য তার কি নিয়ে বিরোধিতা করেছে, যে মেকানিক্যাল লুম এবং নিটিং ফ্রেম অর্থাৎ এই মেশিনগুলার ক্রমবর্ধমান যে ব্যবহার হচ্ছিল সেটার বিরুদ্ধে তারা কি করতেছিল, আপত্তি করতেছিল। মেনি হ্যাড স্পেন্ট ইয়ার্স লার্নিং দেয়ার ক্রাফট, অর্থাৎ অনেকেই বছরের পর বছর সময় নিয়ে তাদের এই শিল্পটাকে আয়ত্তে এনেছে, শিখেছে। অ্যান্ড দে ফেয়ার দ্যাট, তারা কি ভয় পাচ্ছিল, আনস্কিল্ড মেশিন অপারেটর্স, অর্থাৎ অদক্ষ মেশিনের চালকরা কি করবে, ওয়ার রবিং দ্যাম অফ দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা কেড়ে নেবে। অর্থাৎ এই লাইনটা থেকে ক্লিয়ার, এই মেনি হ্যাড এই লাইনটা থেকে ক্লিয়ার হচ্ছে যে কিছু দক্ষ টেক্সটাইল কর্মীরা এই ভয়টা পাচ্ছিল যে তারা কি করবে, খুব শীঘ্রই হয়তো তাদের জীবিকা থেকে বঞ্চিত হবে। যেই কথাটা এখানেও কি একটু ভিন্নভাবে সেম কথাটা বলা আছে, সাম স্কিলড ওয়েভার্স বিলিভড দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ টেক্সটাইল মেশিনস উড লিড টু জব লসেস। সুতরাং দুইটার মিনিং যেহেতু মিলে যাচ্ছে, আমার এটা কি হবে, অবশ্যই ট্রু হবে। 13 নাম্বারটায় বলা হয়েছে দেয়ার ওয়াজ সাম সিম্প্যাথি অ্যামং লোকাল পিপুল, অর্থাৎ লোকাল পিপুলের মধ্যে কি ছিল, কিছুটা সহানুভূতি ছিল, ফর দ্য লুডিস হু আর অ্যারেস্টেড নিয়ার হুডার্সফিল্ড, অর্থাৎ হুডার্সফিল্ডের কাছে যে লুডিসরা অ্যারেস্ট হয়েছিল তাদের ব্যাপারে। আচ্ছা, তো এটা খোঁজার জন্য আমরা কি করতে পারি, অবশ্যই হুডার্সফিল্ডের নিকটে কি হয়েছিল এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে দেখব যে লোকালদের তাদের প্রতি সিম্প্যাথি ছিল কি ছিল না। যদি সিম্প্যাথি থাকে তাহলে ট্রু হবে, যদি না থাকে তাহলে ফলস হবে, এবং যদি এই সিম্প্যাথির ব্যাপারে কোনো কথা বলা না থাকে তাহলে অবশ্যই কি হবে, নট গিভেন হবে। সো 9 নম্বর প্যারাগ্রাফটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে হুডার্সফিল্ডের কথা বলা আছে, সো এখানে কি আছে, এই ঘটনাটা বর্ণনা করা আছে। মাঝামাঝি এই লাইনটা থেকে আমরা পড়া শুরু করতেছি, দ্য ওয়ার্কার্স ওয়ান্টেড এমপ্লয়ার্স টু স্টপ ইনস্টলিং নিউ মেশিনারি, অর্থাৎ শ্রমিকরা চাচ্ছিল যে এমপ্লয়াররা নতুন মেশিনারি ইনস্টল করা বন্ধ করুক, চালু করা বন্ধ করুক। বাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট রেসপন্ডেড টু দ্য আপরাইজিং, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এই বিক্ষোভের কে কিভাবে রেসপন্ড করলো, বাই মেকিং মেশিন ব্রেকিং পানিশেবল বাই ডেথ, মেশিন ব্রেকিং বা মেশিন যারা ভাঙবে তাদেরকে কি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। দ্য আনরেস্ট ফাইনালি রিচড ইটস পিক, তাহলে এই বিক্ষোভটা কি করলো, এর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো ইন এপ্রিল 1812 সালে, হোয়েন এ ফিউ লুডিস ওয়ার শুট ডিউরিং অ্যান অ্যাটাক, যখন কিনা কিছু লুডিটকে কি করা হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল অন এ মিল নিয়ার হুডার্সফিল্ডের নিকটে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, সো এখানে আমার কোশ্চেনটা যদি খেয়াল করি, আমাকে বলা হয়েছে দেয়ার ওয়াজ সাম সিম্প্যাথি অ্যামং লোকাল পিপল ফর দ্য লুডিটস হু ওয়ার অ্যারেস্টেড নিয়ার হুডার্সফিল্ড, অর্থাৎ হুডার্সফিল্ডের নিকটে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের ব্যাপারে সহানুভূতি ছিল কিনা। চলেন তো এখানে আমরা একটু পড়ে দেখি। ইন দ্য ডেজ দ্যাট ফলোড, পরবর্তী দিনগুলোয় কি হলো, আদার লুডিটস ওয়ার অ্যারেস্টেড, এই তো এখানে তাদেরকে অ্যারেস্ট করা হলো, নতুন কিছু লুডিটকে অ্যারেস্ট করা হলো। অ্যান্ড ডজেন্স ওয়ার হ্যাংড, এবং অনেককেই কি করা হলো, ফাঁসি দেওয়া হলো। অর ট্রান্সপোর্টেড টু অস্ট্রেলিয়া, এবং অনেককেই অস্ট্রেলিয়ার মধ্যে ট্রান্সপোর্ট করে দেওয়া হলো। বাই 1830 দ্য লুডিস রেজিস্ট্যান্স হ্যাড অল বাট ভ্যানিশড, অল বাট একটা ফ্রেজাল ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে অলমোস্ট, অর্থাৎ 1813 সালে কি হয়ে গেল, লুডিসদের যে হচ্ছে এই যে বিক্ষোভটা ছিল বা বাধা ছিল, এটা কি হয়ে গেল, প্রায় একদম ভ্যানিশ হয়ে গেল, গায়েব হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু অ্যারেস্ট করার পরে কোথাও বলা নাই যে লোকালদের মধ্যে তাদের ব্যাপারে কি সহানুভূতি ছিল কি ছিল না। সুতরাং যেহেতু আমি এই ব্যাপারে ডিসিশনটা নিতে পারতেছি না, আমি অবশ্যই কি করব, এখানে নট গিভেন দেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ক্যামব্রিজের বাকি সলিউশনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।